দেশে আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা 4G। তিনটি বেসরকারি অপারেটর গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক কিছুক্ষণের মধ্যেই এই সেবা চালু করার লাইসেন্স পাবে। লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠান এখন চলছে। জানা গেছে লাইসেন্স পাওয়ার পরপরই বেশ কয়েকটি অপারেটর এই সেবাটি চালু করতে পারে। তো অবশ্য সরকারি টেলিযোগাযোগ যে মোবাইল অপারেটরটি আছে টেলিটক 4G সেবা চালু করার এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে পারেনি। তো 4G সেবা চালুর মধ্যে দিয়ে দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 2012 সালে দেশে 3G মাধ্যমে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়। 4Gর মাধ্যমে সেই ইন্টারনেটের গতি আরও বাড়বে। প্রিয় দর্শক, প্রথম আলোর নিয়মিত আয়োজন আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ নোমান। প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠান প্রচার হচ্ছে। যেহেতু আজ থেকে 4Gর যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে, আজকে এ বিষয়ে আমরা আলোচনা করব। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের শীর্ষ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান। জনাব ইয়াসির আজমান, আপনাকে আলাপনে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ মোর্শেদ নোমান ভাই এবং আলাপন এবং প্রথম আলোকে আজকের এই ডিসকাশনের আয়োজন করার জন্য। আচ্ছা, শুরুতে আপনার কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইব যে আজ কিছুক্ষণের মধ্যে গ্রামীণফোন এবং অন্য তিনটি অপারেটর আসলে 4G সেবা চালুর লাইসেন্স পেতে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে গ্রাহকদের জন্য আপনার কি বলার আছে, আপনি কি বলতে চান? আসলে আমরা সবাই অনেক দিন ধরে ওয়েট করছি, অপেক্ষা করছি যে বাংলাদেশে 4G আসবে, টেকনোলজি আসবে। আমরা কিছুক্ষণের মধ্যেই সম্ভবত দেখব যে আমাদের লাইসেন্স, টেক নিউট্রালিটি এবং স্পেকট্রামের পারমিশন দেওয়া হয়েছে। এবং আমরা গ্রাহকদেরকে যেটা বলতে চাই যে বাংলাদেশে গ্রামীণফোন যখন 21 বছর আগে যখন 2G সার্ভার নিয়ে আসে, বাংলাদেশে গ্রামীণফোন বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় আমাদের নেটওয়ার্ক নিয়ে যায়। একজন গ্রাম থেকে একজন মা তার সন্তানের সাথে হয়তো ঢাকা শহরে পড়াশোনার কাজে তারা যোগাযোগ করেছে। তারপরে আমরা 2013 সালে যখন আমরা 3G নিয়ে আসি, তখন কিন্তু একজন বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, আনাচে কানাচে দেশের মধ্যে অথবা দেশের বাইরে কারোর সাথে ভিডিওর মাধ্যমে কানেক্ট করেছে। আমাদের কাভারেজ সর্বোচ্চ ছিল। আমরা গ্রামীণফোন এখন 4G নিয়ে আসছি। আমরা খুবই এক্সাইটেড, আজকে খুবই উৎসাহিত যে আমরা এই সার্ভিসটা নিয়ে আসবো। গ্রাহকদের প্রতি আমার একটাই জিনিস হচ্ছে যে আমাদের 4G সার্ভিসটা পেতে হলে আমাদের কিন্তু 4G সিমটা দরকার, আর একটা 4G এনেবল ডিভাইস দরকার। সো এই দুটা সাথে গ্রামীণফোনের নেটওয়ার্ক নিয়ে আমরা আশা করি যে আমরা আমাদের যে প্রমিস সবসময় যে বেস্ট নেটওয়ার্ক বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেয়, আমরা ওই প্রমিসটা রাখবো। এর মধ্যে যদি আমরা সেবার দিকের কথা বললেন, সেবার দিকটা বিবেচনা করলে এই যে 4G যখন আসবে, একজন গ্রাহক কি সুবিধাটা পাবেন, কি সুবিধা পাবেন অতিরিক্ত আগের চেয়ে? আচ্ছা, 4G যেটা আসবে, এটা যেটা আমরা বলি যে স্পিড অ্যান্ড লেটেন্সি, যদি একটু বাংলা ভাষায় সুন্দরভাবে টেকনিক্যাল ওয়ার্ড ছাড়া যদি বোঝাতে চাই, ধরেন আপনি পানি আনবেন পাইপ দিয়ে, তো একটা পাইপ যদি অনেক বড় হয় এবং পানি যদি ফোর্সটা অনেক জোরে আসে, তাহলে বড় পাইপটা এবং ওই ফোর্সের কারণে অনেক বেশি পানি চলে আসবে, রাইট? সো 4G ওটা হচ্ছে ওই রকম। আপনার এটা স্পিড অ্যান্ড লেটেন্সি, আপনি কখনো ভিডিও স্পিডে গেলে এবং সাথে সাথে এটা ভিডিও স্পিডে চলে আসা, বাফারিং না থাকা এবং হাই কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং পাওয়া, এই সুবিধাগুলো স্পিডগুলো 4Gর কারণে হবে। যদি বলি যে এটা শুধুমাত্র যে আমাদের বিনোদনের কারণে স্ট্রিমিং, আমরা সামনে অনেক অ্যাপ্লিকেশনস আসবে, যেমন হেলথের জন্য, স্বাস্থ্য, চিকিৎসা, পড়াশোনার কারণে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আসবে, যেগুলো এখন হয়তো স্পিড এবং লেটেন্সির কারণে হয়তো মানুষরা প্রয়োজন অনুসারে ইউজ করতে পারছে না বা ইনোভেশনটা হচ্ছে না। এই সুবিধাগুলো আমাদের দেশে আসবে। এটার সাথে সাথে আমার ভয়েস কলের ক্ষেত্রে আমাদের ভয়েস কলেও সামনে হয়তো যেটা আমরা দেখবো যে ভল্টি আসছে, ভয়েস ওভার এলটি আমরা দেখতে পাচ্ছি। বাট এখন বাংলাদেশে দেখেন ভয়েসের যে কোয়ালিটি আছে, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ইন টার্মস অফ দ্য KPI, যেটা আমাদের রেগুলেটর আমাদেরকে যেটা বেঁধে দেয়। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে সেবার কথা, যেহেতু বিশেষ করে এই মোবাইল সেবা, এই সেবার ক্ষেত্রে সেবার মান নিয়ে কিছুটা সংশয় তো গ্রাহকদের মধ্যে আছে। বিভিন্ন নানাজন নানা কথা, যখন আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনার বিষয়ে আমরা ফেসবুকে আমাদের আপনার অতিথি হিসেবে আপনার আলাপনে আসবেন সেই বিষয় নিয়ে বললাম, তখন নানা রকম সংশয়ের কথাও আমাদের গ্রাহকদের মধ্যে থেকে পাচ্ছি। এই বিষয়টা আপনি আসলে কি বলবেন? আসলে আমি আপনাদের এবং গ্রাহকদের এই সংশয়টাকে আমি একদম বলবো না যে এটা মানে একবারে অমূলক না, কারণ
আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কেন যে এখন এই মুহূর্তে হঠাৎ করে এত মিলিয়ন ডলার ইনভেস্ট করে স্পেকট্রাম নিচ্ছি, তার কারণ কি? আমাদের এখানে ক্যাপাসিটি আমাদেরকে বাড়াতে হবে। সো আমাদের এই যে গত কিছুদিন ধরে আপনারা যেটা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা যেটা বলছেন যে আমাদের সেবার মান, আমরা কিন্তু এই টেকনোলজিটাকে আমরা এখন 4G তে কনভার্ট করব। আমরা মিলিয়নস ডলার ইনভেস্ট করে আমরা টেকনোলজি নিউট্রালিটি নিয়েছি। তার মানে কি যে 3G নেটওয়ার্কটাকে ব্যান্ডউইথটাকে আমরা 4G কারণে ইউজ করতে পারবো, 2Gটাও ইউজ করতে পারবো অন্য জেনারেশনের ক্যাটাগরির জন্য। সো আমাদের এই সামনে যেন আমাদের কোয়ালিটি যেন আরো অনেক বেড়ে যায়, তার জন্যই কিন্তু আমরা এই স্পেকট্রামটা কিনলাম, সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। সো এই টেকনিক ইউটিলিটিটা বাংলাদেশে আগে ছিল না। আমরা 3G স্পেকট্রাম দিয়ে 4G দিতে পারতাম না, আলাদা আলাদা ছিল, লেয়ার ছিল, এক্সপিরিয়েন্সে অনেকটা আমাদের বাধা আসতো। তো আমরা এই মুহূর্তে 4G নেটওয়ার্কের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যেটা দরকার, যে 1800 ব্যান্ডের যেই স্পেকট্রামটা আছে, ওইটা আমাদের খুবই প্রয়োজন। এবং এই মুহূর্তে গ্রামীণফোনের এই নতুন অকশনের 5 মেগাহার্টজ পাওয়ার পরে আমাদের এখন সর্বোচ্চ 1800 মেগাহার্টজ আছে। আমরা আশা করি যে এবং খুব শীঘ্রই কাস্টমাররা এক্সপিরিয়েন্স করবেন যে বেস্ট কোয়ালিটি নেটওয়ার্ক নাম্বার 1 নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আপনি ইনভেস্টমেন্টের কথা, বড় একটা ইনভেস্টমেন্ট করতে হয়েছে, নতুন স্পেকট্রাম এসছে, তো এটার জন্য এই যে সেবাটা আরো হাই কোয়ালিটি সেবা, এটার জন্য কি আসলে মূল্যটা কি আরো অতিরিক্ত দিতে হবে, না এই বিষয়টা নিয়ে আপনারা কি কোনো কিছু ভেবেছেন কিনা? আসলে দেখেন, মূল্যটা কিন্তু হয় অনেকটা এরকম যে নাম্বার অফ সাবস্ক্রাইবার এবং ভলিউমের সাথে সাথে আমাদের কিন্তু মূল্যটা নেমে আসে, ইউনিট কস্ট নেমে আসে, ফিক্সড কস্টের খরচটা কমে আসে। সো আমরা যদি দেখি যে গত 2 বছরে যেভাবে 3Gর বিয়াটা কমে এসছে, দামটা কমে এসছে, আমি মনে করি না যে আমরা আগামী হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমাদের অফারটা সবাই কাস্টমাররা জানতে পারবে। 4Gর প্রাইস বেশি হচ্ছে না। সো আমরা দেখবো এবং প্রাইসগুলো আমরা দেখবো যে সামনে ভলিউম এবং কাস্টমার সাথে আরো নেমে আসবে। আচ্ছা, এর মধ্যে আরেকটা বিষয় যেটা হলো যে ধরেন একসময় আমরা ইন্টারনেট ব্যবহার করতাম ডায়াল আপ থেকে, এরপরে আসলাম কেবল ব্রডব্যান্ড, তারপরে 2G 3G, এখন 4G আসছে। তো আমরা ওভারঅল আমরা কাস্টমার, কোম্পানি প্লাস সবাই আমরা কতটুকু প্রস্তুত আসলে এই জিনিসটাকে নিয়ে, এই সেবাটা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া? জি, এখানে যেটা আছে দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে 70% আমাদের ডিভাইসগুলো কিন্তু আছে ভেরি বেসিক ফোন, ফিচার ফোন, যেটা শুধু কথা বলার কাজে ইউজ হয়, এবং ওইটাও কিন্তু আমাদের সবার ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে থাকে। 30% আছে স্মার্টফোন, এবং 30% এই স্মার্টফোনে আমরা শুরুর দিকে দেখতাম কি বিনোদনের কাজে, ফেসবুক এবং বিভিন্ন রকম কাজে ব্যবহার হতো। বাট আপনি এখন দেখেন যে পাঠাও একটা কোম্পানি বাংলাদেশে এসছে, হ্যাঁ, এরকম অনেক রকম শিক্ষার জন্য অনেক রকম অ্যাপ্লিকেশন আছে, মানুষের ব্যবসার কাজে বিভিন্ন ইআরপি সিস্টেম, অটোমেশন, ভেহিকেল অটোমেশন, কত কিছু হচ্ছে। সো আসলে আমরা দেখছি যে 30% স্মার্টফোন আছে, তার থেকে আরো কিছু কম হতো আমাদের রাইট ইউজেস অফ ইন্টারনেট আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক উন্নয়নের কাজে ইউজ হচ্ছে। কিন্তু যখন আমাদের 4G মানে স্পিডগুলো আসবে, তখন নতুন নতুন অ্যাপ্লিকেশন আসবে, তখন মোবাইল ফোন ডেভেলপমেন্ট লাইক হেলথ, লাইক এডুকেশন, লাইক এগ্রিকালচার, এই জিনিসগুলোতে যেই সুযোগ সুবিধাগুলো মানুষের যুক্ততাটা আরো বাড়বে, মানুষ তখন কিন্তু আরো বেশি তখন স্মার্টফোন কিন্তু উদ্বুদ্ধ হবে। একটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি শিওর আপনি হয়তো এটা নিয়ে আসবেন, যে আসলে স্মার্টফোনের দাম, এটা একটা বড় বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় স্পিডের ক্ষেত্রে, ধরেন এখন আমরা যেটা তথ্য আছে সেটা হলো 180টা দেশে 4G চালু আছে। তো এর মধ্যে গড় গতির কথা বলা হচ্ছে 16.6 Mbps। তো এখন আমাদের এখানে আসলে বিটিআরসি কি কোনো স্পিডের ব্যাপারে কোনো আপনাদেরকে কোনো কিছু বেঁধে দিয়েছে, বা আপনাদের কোনো ভাবনার ভেতরে কোনো কিছু আছে কিনা? বিটিআরসি যেটা বলেছে ওটা তো 7 Mbps স্পিড ফর 4G, এবং আমরা অপারেটররা যেহেতু বিটিআরসি আমাদের রেগুলেটরি বডি, এবং ওখানে যেই গাইডলাইনটা দিয়েছেন আমরা ওইভাবে আমাদের কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, এবং ওই গাইডলাইনের মধ্যে থেকে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হলো যে লাইসেন্সের যে নীতিমালা আছে, সেই নীতিমালা আমরা দেখছি 1.5 বছরের মধ্যে সবগুলো জেলায়, 3 বছরের মধ্যে সব উপজেলায়, মানে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারে কি আসলে এই লক্ষ্যমাত্রাটা পূরণ করা সম্ভব কিনা? আমি যদি শুধু গ্রামীণ ফোনের ক্ষেত্রেই বলি, অন্যদের কথা। আচ্ছা, গ্রামীণ ফোনের ক্ষেত্রে যদি বলেন, দেখেন গ্রামীণ ফোন এখন 13,000-এর বেশি বিটিএস আছে। বাংলাদেশে যখন শুধুমাত্র ঢাকা এবং 2-1টা সিটিতে যখন মোবাইল ফোন ছিল, গ্রামীণ ফোন তখন কিন্তু ভিলেজ লেডি কথা বলেছে, পল্লী ফোনের কথা বলেছে, আপনি এটা জানেন। বাংলাদেশে আনাচে কানাচে বা 2G সার্ভিস নিয়ে গেছে।
যখন কেউ হয়তো আশা করেনি 3G গ্রামেগঞ্জে যাবে, 2016-এর আমরা 13-এ লঞ্চ করার পরে 16-এর জানুয়ারিতে আমরা মিডিয়াকে বলেছিলাম যে 22 জুন বাংলাদেশের সর্বত্র আমরা 3G নিয়ে যাব, আমরা নিয়ে গিয়েছি। এখন 4G যেটা আছে, যেটা বললেন আপনি যে ডিভিশনাল টাউন, ডিস্ট্রিক্ট টাউন, আমরা মনে করি যে আমরা কাস্টমার এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য অনেক বড় প্রয়োজন, এবং ওইটা যদি সময়ের সাথে না, ওইটা সময়ের আগে যদি দরকার হয় আমরা আরো আগেই নিব। মানে সর্বোচ্চ সংখ্যক জি, আপনার সময় তো রেগুলেটরি যেটা বেঁধে দিচ্ছে ওটা আমরা ওইটা তো মেনটেন করতেই হবে, কিন্তু ওইটার অনেক আগেই হয়তো গ্রামীণফোন পৌঁছে যাবে, এবং আমাদের ওই রকম আমাদের প্রিপারেশন আছে। আমাদের মূল জিনিসটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স, কাস্টমার নিডটা ফুলফিল করার জন্য আমাদের যেসব জায়গায় 4G নিয়ে যাওয়া যাবে আমরা সব জায়গায় নিয়ে যাবো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ইয়ের মধ্যে অনেকেই বলে থাকেন, যেটা শুরুতে বললাম যে এক্সপেরিয়েন্সের কথা, কাস্টমার এক্সপেরিয়েন্স, 3Gর মানে যে ইয়েটা অবস্থাটা অনেক জায়গায় অনেকে অভিযোগ করেন যে খুব কাঙ্ক্ষিত মাত্রায় তারা সেই স্পিড বা পাচ্ছেন না। এই অবস্থায় এসে আমরা 4Gতে কি সেই জিনিসটার থেকে উত্তরণ হবে? দুইটা জিনিস এখানে যদি আপনি খেয়াল করেন যে আমাদের দেশে এখনো অনেক পরে 4G আসছে। বাংলাদেশ প্রবাবলি নাইবারিং কান্ট্রির সাথে তুলনা করলে 4G অনেক পরে আসলো। আরেকটা জিনিসের টেকনোলজি নিউট্রালিটিটা আমাদের দেওয়া ছিল না বাংলাদেশে। সো অপারেটরদের যে স্পেকট্রামটা ছিল ওইটাও আমরা এফিশিয়েন্ট ইউটিলাইজেশন করতে পারছিলাম না, কিন্তু সাবস্ক্রাইবারদের নিড ছিল, ডিমান্ড ছিল, ভলিউম বাড়ছিল, সাবস্ক্রাইবার নাম্বার বাড়ছিল। সো এখন রেগুলেটরি কিন্তু আমাদেরকে স্পেকট্রাম দিয়েছে 4Gর জন্য, 4G লাইসেন্স দিচ্ছে, আশা করি আজকে আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, এবং আমাদের স্পেকট্রাম আছে। এই দুটা মিলে এই যে কম্বিনেশন এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কম্বিনেশন, এবং আমাদের প্রমিস এবং আমাদের হিস্ট্রি যদি দেখেন গ্রামীণফোন সবসময় কিন্তু বেস্ট নেটওয়ার্ক সার্ভিস দিয়ে এসছে। আমরা আশা করি এগুলোর কম্বিনেশনে আমরা আমাদের সার্ভিসটা গ্রাহকদের প্রয়োজন অনুসারে এবং তাদের এক্সপেকটেশন অনুযায়ী দিতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকেলে উনি ইতালি থেকে দুদিন আগে ফিরেছেন, ইতালি থেকে ওনার ওই সফর সম্পর্কে একটা প্রেস কনফারেন্স করছিলেন। সেখানেই উনি বলেছেন যে আজ থেকে বাংলাদেশ 4G যুগে প্রবেশ করলো। আমরা টপিকটাও আজকে শুরু করেছি এই বিষয়টা নিয়ে। তো উনি যে জিনিসগুলো, যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্নটা, ভিশন 2021, সেই জায়গাটাতে গ্রামীণফোন শুরু থেকে কাজ করছে, অন্য অপারেটররা সাথে কাজ করছে। তো এই বিষয়টা নিয়ে যে 4G যুগটা আমাদের আসলে এই ডিজিটাইজেশনের ক্ষেত্রে কতটা অবদান রাখবে? আসলে তো এটা তো একটা একদম এটার কোরের মধ্যেই আছে। দেখেন বাংলাদেশে কিন্তু যোগাযোগের কত রকম মাধ্যম থাকে, যোগাযোগের মাধ্যম থাকতে হবে রাস্তাঘাট, এয়ারপ্লেন, পোস্টাল, 3G, বাট 4G। বাট বাংলাদেশে যদি একটা জিনিস ওয়ার্ল্ড বেস্ট হয়ে থাকে, এটা হচ্ছে বাংলাদেশের সর্বত্র এই যে গভর্নমেন্টের যে ভিশন, যে ডিজিটাল বাংলাদেশ 2020, এই ভিশনের আন্ডারে যে ইনভেস্টমেন্ট এবং এই ভিশনের আগে যেভাবে ফ্যাসিলিটেট করে 4G এবং টেকনোলজিকে দেওয়া হলো, আই থিঙ্ক যে এটা একটা বড় ভূমিকা পালন করবে, কারণ আমাদের দেশে কিন্তু ফিক্সড ব্রডব্যান্ডের সুযোগটা নাই। আজকে কি হচ্ছে দেখেন, আমি এটা বলতে চাই যে আজকে গ্রামে গঞ্জে মফস্বলে একটা রংপুরের ছেলে হয়তো ওখানে বসে যেভাবে 4G কানেক্টিভিটির কারণে একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবে, একটা US এর একটা কোম্পানির সাথে কাজ করতে পারবে, বা এখানে বসে যে পড়াশোনা করতে পারবে একজন সিলিকন ভ্যালিতে যা করবে, দুইটা কিন্তু একই লেভেলে চলে আসে। আমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছি। আজকে কিন্তু আমাদের পটেনশিয়াল বাংলাদেশে, যেখানে 50% পপুলেশন 30 ইয়ার্সের নিচে, যে বাংলাদেশের গভর্নমেন্ট যখন বলে যে ডিজিটাল বাংলাদেশ 2020 এবং ফ্যাসিলিটেট করে, তখন আমাদের ভিশনটা যখন একসাথে চলে আসে, আমরা বলি এম্পাওয়ারিং সোসাইটি, এগুলো কিন্তু দুইটা মিলে অনেক পাওয়ারফুল। এবং আমরা দেখবো এগুলোর একসাথে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অনেক বেশি স্পিডি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা হলো যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে সেটের কথা, 4G এনেবল সেট, তো এখন ধরতে গেলে 10% সেট আছে হচ্ছে যারা ব্যবহারকারী, তাদের মধ্যে 4G এনেবল সেট। তো এই 4G এনেবল সেটগুলা, এগুলা দিয়ে যে 4G-কে বিস্তারের জন্য এই সেটটা একটা এসেনশিয়াল একটা বিষয়। তো সেই জায়গাটাতে ধরেন এই যে বিটিআরসি যে লক্ষ্যমাত্রাটা 1.5 বছর আর 3 বছরের মধ্যে একবার মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া, আসলে সব মানুষের কাছে এই যে 4G এনেবল সেট নেওয়া, এটা কি লক্ষ্যমাত্রাটা পূরণ করা কতটা সম্ভব? এটা একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু এটা কিন্তু একটা বেশ বড় রকম একটা চ্যালেঞ্জ। আমরা যখন এই যে 3G লঞ্চ করেছি, 2Gর কারণে আমাদের সবাইকে কিন্তু 3G ডিভাইস কিনতে পারেনি সবাই, কারণ আমাদের প্রাইসেরও একটা অনেক বড় ডিফারেন্স আছে। সো সামনে একই রকম চ্যালেঞ্জগুলো থাকবে, বাট আমি অনেক আশাবাদী এই ক্ষেত্রে, কারণ আমরা দেখেছি যে রিসেন্টলি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, বাংলাদেশে যেসব ডিভাইসগুলো ম্যানুফ্যাকচারিং হবে তাদের ট্যাক্স অনেক কম থাকবে। সো আমরা দেখছি অনেকগুলো ভেন্ডর একসাথে কাজ করা শুরু করেছে। আমরা গতকালকে দুইটা
কো ব্র্যান্ডেড ডিভাইস লঞ্চ করেছে। একটা ডিভাইস লঞ্চ করেছি আমরা আমরা গ্রুপের সাথে, আরেকটা হচ্ছে মাইক্রোম্যাক্সের সাথে, আমাদের একটা দেশি কোম্পানি, একটা ইন্ডিয়ান কোম্পানি। এই যে ডিভাইসটা আমরা নিয়ে এসেছি এটার যে প্রাইস 4,444 টাকা, এই প্রাইসে কোনোদিন কেউ 4G এই কোয়ালিটিতে কেউ আসলে আশা করেনি। তো গ্রামীণফোন কিন্তু গত 6 মাস থেকে 1 বছর আগের থেকে এখানে এই এফোর্টটা দিচ্ছে যেন 4G নেটওয়ার্ক রেডি হওয়ার সাথে সাথে যেন ডিভাইস মানুষের হাতে পৌঁছে যায়। এবং 4G যখন আসবে স্পিডের কারণে যে অ্যাপ্লিকেশনসগুলো আসবে, তখন মানুষ তার যেহেতু এই অ্যাপ্লিকেশনগুলো মানুষের প্রবলেমগুলোতে সলভ করে, তখন অটোমেটিক্যালি মানুষ এখানে ইনভেস্ট করবে। তো আমি খুবই আশাবাদী যে স্পিডটা আমরা দেখেছি 3Gর ক্ষেত্রে তার থেকে অনেক বেশি স্পিড হবে 4G। এবং নাইবারিং কান্ট্রিগুলোতে যে এক্সপেরিয়েন্সটা দেখা যাচ্ছে, ইকোসিস্টেম রেডি আছে, ডিভাইস ম্যানুফ্যাকচারিং অলরেডি কিন্তু 4G ডিভাইস ম্যানুফ্যাকচারিং করছে। আচ্ছা, এখন এই জায়গাটাতে তাইলে পরিকল্পনা মতো যেভাবে আমরা এগোচ্ছি, তাহলে কি রাইট ট্র্যাকে যাচ্ছি, না আরও বেশি এই ক্ষেত্রে এই যে সেট বা মানুষজনের কাছে এটা পৌঁছানো? আমি বলবো যে আমরা শুরু করেছি, আমি বলবো যে আমাদের আরো অনেক পথ যেতে হবে একসাথে। এবং এটা টেকনোলজি ওয়ার্ল্ডে যেটা হয়, এটা কেউ একা কিছু করতে পারে না, এটা সমন্বিত। এটা গ্রামীণফোন, এটা ভেন্ডর, এটা আইটি সেক্টরে যারা আছেন, হ্যাঁ, এটা গভর্নমেন্ট, একটা টোটাল একটা ইকোসিস্টেম একসাথে একজনকে ফ্যাসিলিটেট করে, তখন এটা অনেক দ্রুত এগিয়ে যায়। আমরা এবং এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের ইনভলভমেন্টও আছে, যেমন মোবাইলের ইউজেস, যে ফাইন্যান্সিয়াল মোবাইল মানি, এটা এই ডিভাইসটা মানুষ তখনই কিনবে যখন মানুষ এই ডিভাইসটাকে ইউজ করতে পারবে তার বিভিন্ন রকম আদার আনুষঙ্গিক কাজে। সো আমাদের রেগুলেটরি লেভেলে যে টেলিকম রেগুলেটরি, ফাইন্যান্সিয়াল রেগুলেটরি, এরা কাছে আসা, এবং টেলিকম রেগুলেটরি রিলেটেড এবং আইসিটি রিলেটেড আরও যারা ইকোসিস্টেমে যারা প্লেয়ার আছেন, পার্টনার আছেন, তারা সবাই একসাথে কাজ করা এই জিনিসটাকে সামনে এগিয়ে নেবে। বাট ইট হ্যাজ স্টার্টেড। আচ্ছা, এখন একটা জায়গাটাতে আপনারা যেহেতু আপনার বক্তব্যের মধ্যে আপনি বলছিলেন যে আমাদের তরুণদের যুক্ত হওয়া, আমাদের যে নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন যে জায়গাগুলো, এখানে আপনারা তো কাজ করছেন হচ্ছে ডিজিটাল ইকোসিস্টেমে যে কাজটা করছেন, এখানে এই 4G তরুণদেরকে মানে কোন ধরনের কোন ক্ষেত্রে উৎসাহিত করবে, কোন ধরনের কাজে তাদেরকে সাপোর্ট করবে? দেখেন, আমরা কয়েকটা প্রোগ্রাম রান করি। একটা প্রোগ্রাম হচ্ছে এক্সিলারেটর। হ্যাঁ, ওই এক্সিলারেটর অভিজ্ঞতা হচ্ছে যে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম এরা তৈরি করছে, অ্যাপ্লিকেশন তৈরি করছে। একটা হচ্ছে গেমস, আপনারা যেটা বলি যে আপনার বিনোদন, বাট বিনোদন ছাড়াও আমরা এখানে একটা ছেলে আছে যে আপনার ক্লাস প্রপারলি 10ম শ্রেণীতে পড়ে, সে তার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে সব রকম এডুকেশনাল কন্টেন্ট থাকবে। আপনি ক্লাসের স্কুল কলেজের চান বা আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে চান, তার এই যে প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য যে স্পিড এবং কানেক্টিভিটি দরকার, এটা 4G এটাকে এনেবল করবে। আপনি দেখেন আজকে আরও এক্সাম্পল হিসেবে আছে যে আপনার নতুন একটা কোম্পানি আসছে, সে সবগুলো ব্যাংকিং সার্ভিসকে ইন্টিগ্রেট করে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেন মানুষ তার ব্যাংকিং নিডটাকে ফুলফিল করতে পারে, কম্পেয়ার করতে পারে, সে রেকমেন্ডেশন দিবে। এখানে একটা কোম্পানি এসেছে যেটা হচ্ছে অ্যানালিটিক্স করে, এটা বিভিন্ন কোম্পানির তার পারফরমেন্সটাকে ইউটিলাইজ করার জন্য সে বিভিন্ন রকম ওয়ার্ল্ডের ডাটা, বাংলাদেশের ডাটা, ডেমোগ্রাফিক, ফাইন্যান্সিয়াল ডাটাকে একসাথে করে অ্যানালাইজ করে দেয়। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে কানেক্টিভিটি দরকার, এবং কানেক্টিভিটি না হলে কিন্তু ইউজ করতে পারবে না। আমি লাস্ট এখানে যে কথাটা বলবো যে আপনার যেই কান্ট্রিতে, আমাদের বাংলাদেশে, যেখানে আমরা সবাই জানি যে আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের অনেক রকম প্রবলেম আছে, আর যেখানে প্রবলেম থাকে ওখানে ইনোভেশন হয়। সো আমরা যদি কানেক্টিভিটি দিতে পারি, আমাদের যদি স্পিড থাকে, আমাদের তরুণ সমাজ আরও অনেক ইনোভেশন নিয়ে আসবে। আমরা বাংলাদেশে হয়তো দেখবো এরকম একটা সার্ভিস যেটা আছে ওয়ার্ল্ড বেসিক্যালি উইন করছে। এই তরুণদের জন্য আপনার দীর্ঘ অভিজ্ঞতায় যে টেলিযোগাযোগ খাতে, তো এই তরুণদের জন্য আপনার সাজেশনটা কি? আমি বলবো দেখেন, এই যে কানেক্টিভিটির কারণে যেই সুযোগটা আসছে, যে আমরা সবাই নিজেদেরকে আসলে খুব দ্রুত, আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ দেয়ার, রাইট? আমরা যেখানে আছি না কেন, আমরা অ্যাক্সেস টু ইনফরমেশন পাই, আমরা অনলাইন নিজেদেরকে ট্রেনিং করতে পারি, আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে অব্যাহত না থেকে এই যে ইন্টারনেটের পাওয়ারটাকে ইউজ করা, নিজের যে স্কিলটা আছে তাকে আরও এনহ্যান্স করা, এবং নিজের আইডিয়াটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, গ্লোবালি কি হচ্ছে এগুলো সম্বন্ধে পড়াশোনা করা। এবং আপনার বাংলাদেশে যারা ইকোসিস্টেমে যারা প্লে করছে, আমাদের আইসিটি মিনিস্ট্রি খুব ভালো রোল আছে, টেলিকম মিনিস্টাররা, অপারেটররা বিভিন্ন রকম রোল প্লে করছে, ইনিশিয়েটিভ নিয়ে আসছে। আমি বলবো তরুণদেরকে এইসবের সাথে যুক্ত হওয়া দরকার, এবং আমি বলবো সবাই এখানে কিছু না কিছু করার সুযোগ আছে। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আমাদের কিছু তরুণের এই ভালো কিছু কাজের কথা, তাদের উদ্যোগের কথা, মানে টোটাল এই যে সক্ষমতার যে বিষয়টা, এই সক্ষমতাটা কি পর্যায়ে আছে, আপনার পর্যবেক্ষণটা কি যে তরুণদের? আমার যেটা মনে হয় যে এখানে যেটা আছে, আমাদের একটু এদেরকে কনফিডেন্স লেভেলটাকে, যে আমরা যে পারি এবং আমাদের যে ওই শক্তি আছে,
আমরা এজ এ বাংলাদেশ হিসেবে যে আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। আমাদের এই মনের শক্তিটাকে বের করে নিয়ে আসতে হবে। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাজ করেছি, আমি এশিয়াতে পাকিস্তানে কাজ করেছি, আমি এশিয়াতে ইন্ডিয়াতে কাজ করেছি 2.5 বছর 3 বছরের মতো, আমি ইউরোপে কাজ করেছি। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের ইউথ, আমার বাংলাদেশের পপুলেশন অনেক বেশি ট্যালেন্টেড, এবং যে শুধুমাত্র যেটা দরকার আমাদের সাহস দরকার, আমাদের এগিয়ে আসা দরকার, আমাদের ইকোসিস্টেমে এই জিনিসগুলোকে নিয়ে নিজের ডেভেলপমেন্টকে, নিজের আইডিয়াকে রিয়েলিটি নিয়ে আসার জন্য কাজ করা দরকার। সাপোর্টটাও সাথে সাথে সাপোর্টটাও দরকার। আমার মনে হয় কোনো কিছু আটকায় না যদি নিজের আইডিয়াকে, নিজের কনফিডেন্স থাকে, আমি যদি মনে করি আমি এটাকে আগিয়ে নিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেহেতু 4Gটা আসছে, আমাদের স্কোপটা আসছে, এই যে লোকাল যে কন্টেন্ট, আমাদের প্রায়ই বলি যে আমাদের এখানে এই খাতে হচ্ছে আমাদের লোকাল কন্টেন্টের অনেক অভাব। এই লোকাল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সাপোর্টটা কতটুক আছে বা কতটুক হওয়া দরকার? আচ্ছা, এখন কিন্তু আমাদের ইনিশিয়েটিভ যেটা বলি যে আমাদের অ্যাক্সিলারেটর থ্রুতে আমরা প্রতি বছর এরকম 3টা ব্যাচে 15টা ডিফারেন্ট ছোট ছোট ইনিশিয়েটিভকে সিলেক্ট করি এবং তাদেরকে আমরা ফাইন্যান্স করি, তাদেরকে প্রমোট করি, লোকেশন দেই, ওদেরকে ইনভেস্ট করার জন্য বাইরের থেকে ইনভেস্টর নিয়ে আসি। এই টাইপের বাংলাদেশে এখন অনেক রকম হচ্ছে, ইভেন্ট হচ্ছে, যেখানে বাইরের থেকে ইনভেস্টমেন্ট এবং লোকাল ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও ইনভেস্ট করছে। আমার মনে হয় যে সাপোর্ট পাওয়াতে আটকে থাকবে না, যেটা দরকার নিজের আইডিয়াটাকে নিয়ে এসে সামনে এগিয়ে আসা এবং নিজেকে কানেক্টেড রাখা এবং নিজের স্কিলকে ডেভেলপ করা। আচ্ছা, আপনার যে অভিজ্ঞতার জায়গা, টেলিনর গ্রুপের যে টেলিযোগাযোগ খাতে বিভিন্ন জায়গায় কাজ করা, সেগুলোর ক্ষেত্রে যদি এখন আপনি ইয়েটা বলেন যে আমাদের টেলিযোগাযোগ খাত এখন কোথায় আছে, কতটুকু কোন পর্যায়ে আছে? আচ্ছা, আমি মনে হয় একবার একটা বলে ফেলেছি, তারপর আবার রিপিট করি যে দেখেন যোগাযোগ খাতের বিভিন্ন রকম জিনিস আছে। আমি বলেছি পোস্টাল, আমি বলেছি রোডে যেমন রাস্তাঘাট, যেমন এয়ারপ্লেন, ট্রেন, তারপর হচ্ছে যে টেলিকমিউনিকেশন। আমি বলবো বাংলাদেশ টেলিকমিউনিকেশনে অনেক এগিয়ে আছে। হ্যাঁ, সো 1996-এ যখন হয়তো এই কারেন্ট প্রধানমন্ত্রী দিয়েছিলেন লাইসেন্স, তখন যে লাইসেন্স দেওয়ার পরে আজকে যেখানে এসছে বাংলাদেশ যেইভাবে কাভারেজ আছে টেলিকমিউনিকেশনের, এই কাভারেজটা আপনি হয়তো অনেক জায়গাতে গেলেও পাবেন না। আমরা টেলিযোগাযোগ অনেক আগিয়েছি। আমরা মোটামুটি আলোচনার শেষ দিকে, যেহেতু আমরা নতুন যুগে 4G যুগে প্রবেশ করছি, গ্রামীণফোন দেশের সবচেয়ে বড় একটি টেলিযোগাযোগ অপারেটর। এখন আপনি আপনার যে গ্রাহক যারা আছে বাংলাদেশের টেলিযোগাযোগ, এই যে টেলিফোনের যে যারা ভোক্তা আছে আছে, তাদেরকে সর্বোচ্চ সেবার জন্য আপনাদের ইনিশিয়েটিভগুলো বরাবর মতো আর কি থাকবে, নতুন করে কি থাকবে? আচ্ছা, আমি যেটা বলবো যে বাংলাদেশে আমাদের 66 মিলিয়ন, মানে 6.5 কোটিরও বেশি সাবস্ক্রাইবার আছেন, গ্রাহক আছেন, এবং এই তার মানে কি আমাদের বাংলাদেশে প্রতিটি ঘরে একটা করে হলো গ্রামীণফোনের সাবস্ক্রাইবার আছে, এবং আমরা গত 21 বছর ধরে আমরা সার্ভিসটা দিয়ে যাচ্ছি এবং কাস্টমাররা আমাদের প্রতি কনফিডেন্স রাখছেন। সো আমরা যেটা চাই এই 3G কানেক্টিভিটির কারণে, একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে মানুষ তার ইনফরমেশন অ্যাক্সেস, মানুষ তার চিকিৎসার জন্য যেই প্রয়োজন, মানুষের শিক্ষার জন্য যা প্রয়োজন, এগুলো ইউজ করবে। একই সাথে আমরাও কিছু ইনোভেশন নিয়ে আসার চেষ্টা করব, আমরাও পার্টনার নিয়ে আসবো গ্লোবালি এবং লোকালি। সো সামনে আমরা মনে করি এই 4G কানেক্টিভিটি এবং স্পিডের কারণে আমরা দেখব মানুষের ব্যক্তিগত জীবনে, মানুষের কর্মজীবনে এবং মানুষের জীবনের বিনোদনের কারণে এই প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারনেট এবং এটার স্পিড অনেক বড় ভূমিকা রাখবে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ জনাব ইয়াসির আজমান। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা জনাব ইয়াসির আজমানের সাথে। তো আজকে আমরা কথা বলছিলাম 4G যুগে বাংলাদেশ প্রবেশ করছে। আমরাও আশা করব এই 4G-র মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত, এগুলো টেলিযোগাযোগ খাত সামনের দিকে এগিয়ে যাবে, পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, আলাপনে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যারা ভিডিওটি দেখতে পারেননি তারা পরবর্তীতে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি দেখতে পাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।